1947 সালের 15ই আগস্ট 200 বছর দাসত্ব ভোগ করার পর ভারত ব্রিটিশদের নিষ্ঠুর শাসন থেকে মুক্তি পায়। ভারত স্বাধীনতা তো উদযাপন করছিল, কিন্তু ব্রিটিশরা বেদনার ছায়ায় ভারতকেই শোক দিয়েছিল। ব্রিটিশরা ভারতের বুকে রেখা টেনে ভারতকে দুটি ভাগে ভাগ করেছিল। এই ভাগের মাধ্যমে কিছু মানুষ সরকারি পদ তো পেয়েছিল, কিন্তু এই ভাগের ফলে কোটি কোটি মানুষ কেবল দুঃখ কষ্টের শিকার হয়েছিল। এমনকি তাদের ইচ্ছার বিরুদ্ধেও মানুষকে তাদের ঘরবাড়ি, তাদের জমি, তাদের কাজ, তাদের শহর এবং তাদের দেশ ছেড়ে রাতারাতি এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেতে হয়েছিল। যারা তাদের জমি ছেড়ে যেতে প্রস্তুত ছিল না, তাদেরকে হত্যা করা হয়েছিল। প্রতিটি জায়গা সাম্প্রদায়িক দাঙ্গায় পূর্ণ ছিল। এই সহিংসতার কারণে পাকিস্তানি ভূমি থেকে বেশিরভাগ হিন্দু এবং শিখ তাদের জীবন এবং সম্মান বাঁচাতে ভারতে পালিয়ে আসে। অন্যদিকে ভারত থেকে লক্ষ লক্ষ মুসলমানও পাকিস্তানের সীমান্তে চলে যায়। আমাদের পূর্বপুরুষদের দ্বারা অখণ্ড ভারতের স্বপ্ন একটি স্বপ্ন হয়ে রয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে যখন মানুষ সবকিছু ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনে চাপত, তখন তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতো না, বরং তাদের মৃতদেহ সেখানে পাওয়া যেত। ভারতের স্বাধীনতা, যার জন্য হাজার হাজার বিপ্লবী আনন্দের সাথে গলায় ফাঁসির দড়ি পড়েছিলেন, সেই স্বাধীনতার পর এই দেশভাগ প্রায় 10 লক্ষ মানুষের জীবন এবং প্রায় 1.5 কোটি মানুষের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল। কিন্তু ভাববার বিষয় হলো, কেন এই দেশভাগ হলো? হিন্দু ও মুসলিমরা, যারা সর্বদা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে একসাথে একসময় দাঁড়িয়েছিল, তারা কিভাবে একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠল? বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উদাহরণ এমন একটি দেশে কি ঘটেছিল যে বড় বড় নেতারাও দেশটিকে 2 ভাগে বিভক্ত হওয়া থেকে বিরত রাখতে পারেননি? ব্রিটিশ ভারতের সময় ভারতে অনেক দেশীয় রাজ্য ছিল, যেখানে রাজারা ক্ষমতায় ছিলেন এবং ব্রিটিশরা পরোক্ষভাবে সেখানে শাসন করত। অন্যদিকে বাকি ভারতবর্ষে তাদের প্রত্যক্ষ শাসন ছিল। 1957 সালেই ব্রিটিশদের নীতি এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে একটি বড় আন্দোলন শুরু হয়েছিল। এই বছর হিন্দু ও মুসলিমরা একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এনফিল্ড P-53 রাইফেল চালু করেছিল। এটি লোড করার জন্যে সৈন্যদের কার্তুজের শেষ অংশ দাঁত দিয়ে কামড়াতে হতো। যখন খবর ছড়িয়ে পড়ে যে কার্তুজে গরু এবং শুয়োরের চর্বি রয়েছে, তখন উভয় ধর্মের সৈন্যরা একসাথে দেশে বিদ্রোহের এমন আগুন জ্বালায় যে ব্রিটিশরা ভারতে ক্ষমতা হারানোর হাত থেকে কোনোভাবে রক্ষা পায়। 1857 সালের বিদ্রোহের মাত্র 2 বছর পরে বাংলায় নীল বিদ্রোহ তীব্রতর হয়। এইভাবে বছরের পর বছর এবং তারপর দশকের পর দশক পরিবর্তিত হয় এবং ধীরে ধীরে সমগ্র দেশে ব্রিটিশদের বিরুদ্ধে একটি ব্রিটিশ বিরোধী পরিবেশ তৈরি হতে থাকে। যে কোনো আন্দোলনে হিন্দু এবং মুসলিম সহ প্রতিটি সম্প্রদায়ের মানুষ একসুরে ব্রিটিশ সরকারের বিরোধিতা করত। এটি সেই সময় ছিল যখন ধর্মের চেয়ে মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা বেশি ছিল। বাংলায় ব্রিটিশদের সবচেয়ে বেশি বিদ্রোহের মুখোমুখি হতে হয়েছিল। বড় বড় বুদ্ধিজীবী, বিপ্লবী এবং নেতারা বাংলার মাটি থেকে উঠে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সমস্যা সৃষ্টি করছিলেন। সেই সময় বাংলা ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ, যার মধ্যে আজকের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশ এবং আরও অনেক অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। সমগ্র বাংলায় হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল, কিন্তু বাংলার পূর্ব দিকে মুসলিম জনসংখ্যা বেশি ছিল। সেই সময় ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলিম ঐক্য না ভেঙে ফেললে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই 1903 সালে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো এবং শাসন করো নীতি গ্রহণ করে এবং বাংলাকে বিভক্ত করার পরিকল্পনা করে বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করা, যাতে তারা নিজেদের সমস্যায় জড়িয়ে পড়ে। এর জন্য ব্রিটিশরা বাংলায় এই কথা ছড়িয়ে দিতে শুরু করে যে বাংলা অনেক বড় এবং এত বড় অঞ্চল একসাথে সঠিকভাবে পরিচালনা করা খুবই কঠিন কাজ। এইভাবে তারা সর্বত্র বাংলা ভাগের পিছনে প্রশাসনিক সমস্যার গুজব ছড়াতে শুরু করে। অন্যদিকে বাংলার পূর্বে, যেখানে মুসলিম সম্প্রদায় বেশি ছিল, সেখানে ব্রিটিশরা তাদের বলছিল যে বাংলা এত বড় হওয়ার কারণে সরকারি নীতির সুবিধা এই দিকে বেশি পৌঁছয় না, তবে বিভাগের পরে এই অঞ্চলের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে। এরপরে 1905 সালের 20 জুলাই বাংলা বিভাগের ঘোষণা করা হয়, যার তীব্র বিরোধিতা করে বাংলার মানুষরা। সেই সময় জাতীয় কংগ্রেস ভারতীয় জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছিল এবং কংগ্রেস নেতারাও এই বিভাগের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিলেন। কংগ্রেস নেতারা জানতেন যে ব্রিটিশরা কেবল ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করার জন্যই এইসব করছে, কিন্তু এত বিরোধিতা সত্ত্বেও 1905 সালের 16ই অক্টোবর বাংলা 2টি ভাগে বিভক্ত হয়। এই ভাগের ফলে যা ঘটেছিল তা হলো, বাংলা ভাগের আগে বাংলায় কম থাকা মুসলিম সম্প্রদায় এখন পূর্ব বাংলায় ও আসামে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে
এখানে মোট জনসংখ্যা তখন প্রায় 3,10,00,000 ছিল, যার মধ্যে 1,80,00,000 মুসলিম সম্প্রদায়ের। অন্যদিকে পশ্চিমবাংলার মোট জনসংখ্যা প্রায় 5,40,00,000 ছিল, যার মধ্যে 4,20,00,000 হিন্দু সম্প্রদায়ের। এ থেকে স্পষ্ট হয় যে ব্রিটিশরা জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর এলাকাগুলিকে বৃহৎ হিন্দু জনগোষ্ঠীর এলাকা থেকে আলাদা করেছিল। এই বিভাজনের তীব্র বিরোধিতা করা হয়েছিল। কংগ্রেস নেতারা রাস্তায় নেমে আসেন। বাংলা ভাগের দিনটি সমগ্র বাংলায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এর প্রতিবাদে স্বদেশী আন্দোলনও শুরু হয়, যার মধ্যে ব্রিটিশ পণ্য বর্জন করা হয় এবং দেশীয় পণ্য প্রচার করা হয়। ধীরে ধীরে এই আন্দোলন সমগ্র দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। বাল গঙ্গাধর তিলক বোম্বে এবং পুনেতে এই আন্দোলনকে প্রচার করেন। অজিত সিং এবং লালা লাজপত রায় পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন, যা আন্দোলনকারীদের প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে। 1906 সালে দাদাভাই নওরোজি কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন, যেখানে প্রথমবারের মতো ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্তশাসনের দাবি উপস্থাপন করা হয়। এইভাবে আবারও ভারতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। কিন্তু এই সময়ে ব্রিটিশরা যা চেয়েছিল তাও ঘটেছিল। এখন পূর্ব বাংলা এবং আসামে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল। এই জন্য অনেক মুসলিম কর্মী এই বিভাজনকে একটি সুযোগ হিসেবে দেখছিলেন। তারা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে আগে যেভাবে ব্রিটিশদের বিরোধিতা করতেন, সেইভাবে আর তারা ব্রিটিশদের বিরোধিতা করেননি। এর পরিবর্তে অনেক মুসলিম নেতা ব্রিটিশদের সমর্থন করেন এবং বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতাও করেছিলেন। তারা এই বিভাজনকে ঠিক মনে করেছিলেন, কারণ তখন তারা অনুভব করেছিলেন যে পূর্ব বাংলার কারণে তারা আরও অনেক রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ পাবে। এই সময় তাদের মধ্যে আরও একটি বিষয় অনুপ্রাণিত হয়েছিল যে কংগ্রেস কেবল হিন্দুদের দল এবং এটি কেবল হিন্দুদের সমর্থন করে। এই পরিস্থিতিতে পূর্ব বাংলায় মুসলিম কর্মীরা অনুভব করতে শুরু করেন যে দেশ স্বাধীন হলেও কংগ্রেস ক্ষমতা দখল করবে এবং তারপরে কেবল হিন্দুরাই শাসন করবে। এই চিন্তাভাবনা তাদেরকে মুসলমানদের প্রতিনিধি হিসাবে একটি পৃথক মুসলিম দল গঠন করতে অনুপ্রাণিত করেছিল, যা ব্রিটিশ সরকারের কাছে মুসলিম সম্প্রদায়ের কণ্ঠস্বর তুলে ধরতে পারবে। কংগ্রেসও বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা দেশে বৈষম্যের গভীর বীজ বপন করেছে, যার কারণে আন্দোলনের দিক বিপদগামী হতে পারে। তাই কংগ্রেসের সিনিয়র নেতারা বারবার স্পষ্ট করে জানিয়েছিলেন যে কংগ্রেস সমগ্র দেশের দল এবং কংগ্রেসের স্বপ্ন একটি ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারতে, যার ছত্রছায়ায় প্রতিটি ধর্মের মানুষ একসাথে বাস করবে। কংগ্রেসের মুসলিম নেতারাও সকলকেই একই কথা বলেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্রিটিশদের পরিকল্পনা কাজ করে গিয়েছিল এবং এক কণ্ঠে কথা বলা নেতাদের মধ্যে ফাটল দেখা দিয়েছিল। কিছু মুসলিম নেতা কংগ্রেসের সমকক্ষ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের নামে একটি স্বাধীন সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। এটি গঠন করার জন্য 1906 সালের সেপ্টেম্বরে লখনৌতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের অনেক মুসলিম প্রতিনিধি অংশগ্রহণও করেছিলেন। এই সভায় একটি রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করা হয়। এই সময় সবচেয়ে বড় ভূমিকা পালন করে AIMEC, যা স্যার সৈয়দ আহমেদ খান 1886 সালে মুসলিমদের শিক্ষিত করার জন্য বানিয়েছিলেন। এই সংগঠনকে পলিটিক্স থেকে দূরে রাখা হয়েছিল। যখন ঢাকায় AIMECর 20তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 3000 প্রতিনিধি অংশগ্রহণ করেন, তারা একসাথে AIMEC থেকে রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এরপরে অল ইন্ডিয়া মুসলিম লীগ AIML বানানো হয়। এই নামকরণের পরামর্শ দেন নবাব খাজা শাহ সলিমুল্লাহ বাহাদুর। এইভাবে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন খাজা সলিমুল্লাহ, ভিকারুল মুলক, সৈয়দ আমির আলী, সৈয়দ নবিউল্লাহ, খান বাহাদুর গোলাম এবং মুস্তাফা চৌধুরী। লীগের প্রথম সম্মানিত সভাপতি ছিলেন স্যার সুলতান মোহাম্মদ শাহ। গঠনের পর অল ইন্ডিয়া মুসলিম লীগ বিভিন্ন দিক নিয়ে কাজ করছিল। একদিকে নেতারা কংগ্রেস থেকে মুসলিম লীগে মুসলমানদের সমর্থন হস্তান্তর করার চেষ্টা করছিলেন, অন্যদিকে ব্রিটিশ সরকারের চোখে ভালো থাকার জন্য মুসলিম লীগের নেতারা ব্রিটিশদের প্রতি অত্যন্ত আনুগত্য প্রদর্শন করেছিলেন। এর ফলে যখনই মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের স্বার্থ ও অধিকারের জন্য কোনো দাবি উপস্থাপন করত, ব্রিটিশরা তাতে বিশেষ মনোযোগ দিত। এমন পরিস্থিতিতে 1908 সালে মুসলিম লীগ অমৃতসরে একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী এলাকার দাবি উপস্থাপন করা হয়। এরপরে ব্রিটিশ সরকার সংস্কারের নামে 1909 সালে মর্লেমেন্টো সংস্কার আইন আনেন, যার অধীনে পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল। এর অধীনে কেবল মুসলমানরা মুসলিম প্রার্থীদের ভোট দিতে পারতেন। স্পষ্টভাবেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যবধান আরও গভীর করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছিল। এখান থেকে দেশে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় এবং ভারতে প্রথমবারের মতো ধর্মের নামে মেরুকরণ শুরু হয়। কংগ্রেস মর্লেমেন্টো সংস্কারের তীব্র বিরোধিতা করেছিল, কিন্তু এতে কিছুই করা যায়নি। পৃথক নির্বাচন ব্যবস্থা পেয়ে মুসলিম লীগ কেবল কংগ্রেসকে কূটনৈতিক ও আদর্শগতভাবে পরাজিত করেনি, বরং ভারতীয় মুসলমানদের পূর্ণ সমর্থনও পেয়েছিল।
তখন বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায় অনুভব করতে শুরু করে যে মুসলিম লীগ তাদের জন্য বেশি লাভজনক। ব্রিটিশরা ভারতকে হিন্দু ও মুসলমানে বিভক্ত করতে পেরে খুবই খুশি হয়েছিল এবং দেশের রাজনীতি কোন দিকে মোড় নিয়েছে সে সম্পর্কে তাদের ধারণাও ছিল। 1911 সালে ব্রিটিশরা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে আবার এক করে দেয়, কিন্তু বাংলা ভাগ করে তারা যা চেয়েছিল তা তারা পেয়ে গিয়েছিল। এই সময় একজন মুসলিম কংগ্রেস নেতা মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু ও মুসলিম নেতাদের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান পূরণ করতে এগিয়ে আসেন। জিন্নাহ যে বছর মুসলিম লীগ গঠিত হয়েছিল সেই বছরই কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি একজন ব্যারিস্টার ছিলেন যিনি লন্ডন থেকে পড়াশোনা করে ফিরে এসেছিলেন। তার জীবনধারা মুসলিম ঐতিহ্য থেকে সম্পূর্ণ আলাদা রকমের ছিল। তিনি মৌলবাদী মৌলানা এবং মৌলবিদদের একজন তীব্র সমালোচক ছিলেন এবং কংগ্রেসের ধর্মনিরপেক্ষ আদর্শের একজন মহান সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে দেশে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকা উচিত নয়। ভারতের স্বাধীনতার জন্য তিনি কংগ্রেস এবং মুসলিম লীগকে একত্রিত করতে চেয়েছিলেন, যাতে উভয়ই ব্রিটিশদের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে পারে। এর জন্য উভয় পক্ষেই সমন্বয় প্রয়োজন ছিল। এই জন্য জিন্নাহ কংগ্রেসে থাকাকালীন 1913 সালে মুসলিম লীগে যোগ দেন। তখন জিন্নাহ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি সেতু হয়ে উঠেছিলেন। তার প্রচেষ্টার ফলে 1916 সালে মুসলিম লীগ এবং কংগ্রেসের একটি যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রাজনৈতিক দলগুলি ধর্মীয় সংখ্যালঘুদের প্রাদেশিক আইনসভায় অংশগ্রহণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসলিম লীগের নেতারাও কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় ঐক্য আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হতে সম্মত হন। যেহেতু জিন্নাহ এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতেন। তাই সরোজিনী নাইডু জিন্নাহকে হিন্দু ও মুসলিম ঐক্যের দূত হিসাবে তকমাও দিয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি বা অন্য কেউ জানতেন না যে ভবিষ্যতে সবকিছু বদলে যাবে। কংগ্রেসের অনেক বড় নেতারা লখনৌ চুক্তিতে খুশি ছিলেন না। তারা মনে করেছিলেন যে এই চুক্তির কারণে কংগ্রেস তার ধর্মনিরপেক্ষ নীতির সাথে আপোষ করেছে। এই সময় কংগ্রেস মুসলিম লীগ থেকে পিছিয়ে যাচ্ছিল। এই সময় গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি 1917 সালে বিহারের চম্পারণে অহিংসার পদ্ধতির ব্যবহার করে যখন সত্যাগ্রহ করেছিলেন, তখন তিনি লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার আশা হয়ে উঠেছিলেন। সেই সময় 1999 সালে দেশে খিলাফত আন্দোলনও শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর মিত্রশক্তির দ্বারা বাস্তবায়িত নীতির প্রতিবাদে ভারতীয় মুসলিমরা এটি শুরু করেছিল। গান্ধীজি এই আন্দোলনকে হিন্দু মুসলিম ঐক্যের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখেছিলেন। তিনি বলেছিলেন যে কংগ্রেস যদি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলে তাহলে তাদেরকে খিলাফত আন্দোলনে যোগ দেওয়া উচিত। এরপর কংগ্রেসও এই আন্দোলনে যোগ দেয় এবং কংগ্রেস বিভিন্ন জায়গায় গিয়ে এই আন্দোলনের সাথে মানুষকে যুক্ত করে। এইভাবে আবারও হিন্দু মুসলিম নেতাদের মধ্যে ঐক্য দেখা যায় এবং উভয় দলই ব্রিটিশদের বিরুদ্ধে একসাথে আওয়াজ তোলে। কিন্তু জিন্নাহ খিলাফত আন্দোলনের সমর্থক ছিলেন না এবং গান্ধীজির পদ্ধতিতেও তিনি খুশি ছিলেন না। এই জন্য 1920 সালে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন জিন্নাহ প্রকাশ্যের বিরোধিতা করেন। এই কারণে জিন্নাহ সেই বছর কংগ্রেসও ত্যাগ করেন। জিন্নাহ অনুভব করেছিলেন যে গান্ধীজির দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক এবং এই পদ্ধতি মুসলমানদের স্বার্থে যথার্থ প্রতিনিধিত্ব করে না। এরপরে জিন্নাহ মুসলিম লীগের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যান, কিন্তু তারপরেও তিনি হিন্দু মুসলিম ঐক্যের সাথে এগিয়ে যাচ্ছিলেন। তবে 1922 সালে খিলাফত আন্দোলনের সমাপ্তির পর রাজনৈতিক দৃশ্যপট আবার বদলে যায়। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে আবারও তিক্ততা দেখা যায়। এদিকে যখন মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছিল এবং কংগ্রেস ধর্মনিরপেক্ষতার পথ অনুসরণ করছিল, তখন হিন্দু মহাসভা এবং আরএসএস এর মতো হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলিও হিন্দুদের অধিকারের জন্য জোরালোভাবে দাবি করছিল। এইভাবে দেশে আবারও সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেতে শুরু করে। দেশের চেয়ে নিজের ধর্মের মানুষের নিরাপত্তা এবং অধিকার নিয়েই আলোচনা বেশি ছিল। দেশেই সাম্প্রদায়িকতা খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল, যার প্রধান প্রভাব হিসাবে দেশের অনেক শহরে দাঙ্গা শুরু হয়েছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ধর্মের ভিত্তিতে কেবল সাধারণ মানুষের অবস্থানই বদলে যায়নি, তখন কংগ্রেসের বড় নেতারাও সাম্প্রদায়িকতার পথ বেছে নিয়েছিলেন। 1921 সালে যেখানে কংগ্রেস দলে 11% মুসলিম প্রতিনিধি ছিলেন, সেখানে 1923 সালের মধ্যে তাদের সংখ্যা 4% হয়ে যায়। এইভাবে কংগ্রেসের অনেক মুসলিম নেতা মুসলিম লীগে যোগদান করেন, যা কংগ্রেসের প্রতিটি সিদ্ধান্তে বাধা সৃষ্টি করতে শুরু করে। 1928 সালে যখন ব্রিটিশরা ভারতীয় নেতাদের সাথে আলোচনা না করেই সাইমন কমিশন চাপিয়ে দেয়, তখন এর প্রতিক্রিয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল নেহরু রিপোর্ট প্রকাশ করেন, যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস, ব্রিটিশ ভারত ও ভারতীয় রাজ্যগুলির ফেডারেশন এবং যৌথ নির্বাচনের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু এই রিপোর্ট মুসলিম লীগকে ক্ষুব্ধ করে এবং তারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে।
যৌথ নির্বাচন ব্যবস্থার প্রস্তাবে তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। তারা আশঙ্কা করেছিল যে এইভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে তাদের রাজনৈতিক ক্ষমতা খুবই দুর্বল হয়ে পড়বে। এবার মোহাম্মদ আলী জিন্নাও কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছিলেন। এই জন্য 1929 সালের মার্চ মাসে দিল্লিতে মুসলিম লীগের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে মোহাম্মদ আলী জিন্না মুসলিম দৃষ্টিভঙ্গির উপর 14 দফা প্রণয়ন করেন। এর মধ্যে অনেক দাবি ছিল, যেমন সকল আইনসভা এবং নির্বাচন সংস্থায় মুসলমানদের পর্যাপ্ত সংখ্যা, কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশকে সংখ্যালঘুতে রূপান্তরিত করা উচিত নয়, এবং সরকারি চাকরি এবং স্বশাসিত সংস্থায় মুসলিমদের সঠিক প্রতিনিধি। এছাড়াও দাবি ছিল যে কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রিসভায় 1/3 মুসলিম সদস্য থাকা উচিত। জিন্নার দাবি জিন্নার 14 দফা হিসাবে বিখ্যাত হয়ে ওঠে, যা পরবর্তীকালে মুসলিম লীগের ভবিষ্যতের এজেন্ডার ভিত্তি হয়ে ওঠে। জিন্না আশা করেছিলেন যে কংগ্রেস তার সমস্ত দফাকে গুরুত্ব দেবে, কিন্তু কংগ্রেস তার সংশোধনী গ্রহণ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে জিন্না ঘোষণা করেন যে ভারতীয় কংগ্রেসের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। তিনি এখন পলিটিক্স থেকে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই 1930 সালে তিনি রাজনীতি ছেড়ে লন্ডনে চলে যান। জিন্নার পর মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন আল্লামা ইকবাল, যিনি একসময় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারার মতো একটি দেশাত্মবোধক গান লিখেছিলেন। কিন্তু সেই আল্লামা ইকবাল প্রথম মুসলিম লীগ নেতা হয়ে ওঠেন, যিনি 1930 সালে 29শে ডিসেম্বর প্রথমবারের মতো তার ভাষণের মাধ্যমে ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবি করেন। তার ভাষণে তিনি বলেন যে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বালুচিস্তানকে একত্রিত করে একটি একক মুসলিম রাষ্ট্র গঠন করা উচিত। এই বক্তব্যের পর দেশে টু নেশন থিওরি গতি পেতে শুরু করে। চৌধুরী রহমত আলীও এই দাবিতে একটি অধ্যায় যোগ করেন। 1933 সালে তিনি নাও অর নেভার নামে একটি পুস্তিকা লেখেন, যেখানে তিনি ইকবালের পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বালুচিস্তানকে একত্রিত করে একটি একক মুসলিম রাষ্ট্র গঠনের দাবির সাথে কাশ্মীরের নাম যুক্ত করেন। তিনি এই রাজ্যগুলিকে একত্রিত করে মুসলমানদের জন্য একটি পৃথক দেশ পাকিস্তান গঠনের কথা বলেন। রহমত আলী পাকিস্তান জাতীয় আন্দোলন শুরু করেছিলেন এবং তারপরে পাকিস্তান নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন, যাতে তার মাধ্যমে পাকিস্তানের দাবিকে ইন্ধন দেওয়া যায়। এইভাবে দেশকে দুটি ভাগে ভাগ করার কথা দেশের বাতাসে ছড়িয়ে পড়ে। মুসলিম লীগের নেতারা প্রচার শুরু করেছিলেন যে হিন্দু ও মুসলমানদের সংস্কৃতি সম্পূর্ণভাবে আলাদা এবং উভয় ধর্মের মানুষ কখনো এক দেশের অংশ হতে পারে না। এই তত্ত্বটি মুসলমানদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু কংগ্রেস নেতারা এর তীব্র বিরোধিতা করেছিলেন এবং এই ধরনের প্রতিটি দাবিকে প্রত্যাখ্যানও করেছিলেন। ইতিমধ্যে 1935 সালে জিন্না লন্ডন থেকে ভারতে ফিরে আসেন, কিন্তু এবার তিনি তার ধর্মনিরপেক্ষ আদর্শকে পিছনে ফেলে এসেছিলেন। দেশে তিনি যে পরিবেশ দেখেছিলেন তা তার অবস্থানকে সংযুক্ত ধর্মনিরপেক্ষ ভারত থেকে পৃথক মুসলিম জাতির দিকে বদলে দিয়েছিল। কংগ্রেসের সাথে তার মতপার্থক্য অনেক বেড়ে গিয়েছিল। তিনি ইতিমধ্যেই গান্ধীজিকে পছন্দ করতেন না। এখন জওহরলাল নেহরুর সাথে তার দূরত্ব বেড়ে গিয়েছিল। ইতিমধ্যে ব্রিটিশরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আনে, যার উদ্দেশ্য ছিল ভারত সরকারের জন্য পৃথক প্রদেশ তৈরি করা। এই আইনটি ভারতীয়দের আরও বেশি রাজনৈতিক ক্ষমতা ও দায়িত্ব প্রদানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1937 সালে এই আইনের অধীনে কংগ্রেস এবং মুসলিম লীগের মতো দলগুলির মধ্যে একটি প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম লীগকে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়। তারা কোনো প্রদেশে সরকার গঠন করতে পারেনি, এমনকি পাঞ্জাব এবং বাংলার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশেও তাদের পরাজয়ের মুখোমুখি হতে হয়। অন্যদিকে কংগ্রেস এই নির্বাচনে ভালো পারফর্ম করে এবং অনেক প্রদেশে সরকার গঠন করে। এই নির্বাচনের ফলাফলে হতাশ হয়ে 1937 সালের 28শে মে আল্লামা ইকবাল জিন্নাকে একটি চিঠি লেখেন। এই চিঠিতে তিনি বলেন যে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ছাড়া এই দেশে ইসলামী শরিয়াত অনুসরণ করা এবং এর বিকাশ সম্ভব নয়। যদি এটি না ঘটে তাহলে এই দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, যা গত কয়েক বছর ধরে হিন্দু মুসলিম দাঙ্গার আকারে দেখা যাচ্ছে। তিনি আরও লেখেন যে পৃথক দেশের দাবি জোরালোভাবে উপস্থাপন করার এটাই সঠিক সময়। ইকবাল 1937 সালের 21শে জুলাই জিন্নাকে আবার একটি চিঠি লেখেন। তিনি বলেন যে ইংল্যান্ড থেকে যাওয়ার আগে লর্ড লোথিয়ান তাকে বলেছিলেন যে ভারতের ঐক্যের ফাটলের একমাত্র সমাধান হলো কেবল দেশভাগ। 1937 সালের নির্বাচনে মুসলিম লীগের ভয়াবহ পরাজয়ে জিন্না খুবই বিরক্ত হয়েছিলেন। হঠাৎ তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে। একসময় হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা জিন্না এখন সম্পূর্ণরূপে ইসলামী আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরপর মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির জন্য টু নেশন থিওরিকে আক্রমণাত্মকভাবে প্রচার শুরু করে। একটি বিশাল প্রচার চালানো হয়, যেখানে মুসলিমদের মধ্যে, বিশেষ করে যেসব অঞ্চলে মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে পাকিস্তানের ধারণা ব্যাপকভাবে প্রচার করা হয়। মুসলমানদের বারবার বলা হয় যে কংগ্রেস একটি হিন্দু দল
এবং এটি কেবল হিন্দুদের স্বার্থের দিকে নজর রাখে। 1940 সালের লাহোর অধিবেশনে জিন্না পাকিস্তানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে তৈরি করার বিষয়ে একটি বিশাল বক্তৃতা দেন, যেখানে তিনি বলেন যে ভারতে হিন্দু জনসংখ্যা বেশি রয়েছে এবং গণতন্ত্রে সরকারগুলি কেবল ভোটের মাধ্যমেই গঠিত হয়। এমন পরিস্থিতিতে ক্ষমতা সর্বদা হিন্দুদের কাছে থাকবে এবং ভারতে সর্বদা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য হবে। অতএব সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একটি পৃথক রাষ্ট্র গঠনের জন্য তাদের সমস্ত প্রচেষ্টা করা উচিত। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গতিলাভ করেছিল। যুদ্ধের জন্য ব্রিটিশদের সৈন্যের প্রয়োজন ছিল এবং তারা এই যুদ্ধে ভারতীয়দের সমর্থন চেয়েছিল। 1942 সালের 22 মার্চ স্যার স্ট্যাফার্ড কিপস কংগ্রেসের সাথে আলোচনা শুরু করেন যাতে ব্রিটেন বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন পেতে পারে, কিন্তু কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতারা এবং অনেক বুদ্ধিজীবী এতে রাজি হননি। গান্ধীজি এটিকে একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। তিনি যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার জন্য ভারতীয় সৈন্য নিয়োগকে সমর্থন করেছিলেন, কিন্তু এই সমর্থনের বিনিময়ে তিনি ভারতের স্বাধীনতা দাবি করেছিলেন। ব্রিটিশরা পূর্ণ স্বরাজ্যের দাবি স্থগিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি যেমন ছিল তেমনই রয়ে যায়। ব্রিটিশরা এতে রাজি না হলে গান্ধীজি ডু অর ডাই এর স্লোগান দেন এবং 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। আন্দোলনটি সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমন এক সময়ে যখন দেশের প্রতিটি রাস্তায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলছিল, তখন মুসলিম লীগ ব্রিটিশদের চোখে নিজেদের ভালো তৈরি করতে ব্যস্ত ছিল। জিন্না এবং মুসলিম লীগ ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে নিঃস্বার্থ সমর্থন করেছিল এবং ভারত ছাড়ো আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিল এবং মুসলিম সম্প্রদায়কে এই আন্দোলনের অংশ না হওয়ার জন্য আবেদনও করেছিল। ব্রিটিশদের কাছে বিষয়টি স্পষ্ট ছিল। একদিকে মুসলিম লীগ যারা তাদের সাথে একমত ছিল এবং অন্যদিকে ছিল কংগ্রেস যারা তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে প্রস্তুত ছিল। তাই ব্রিটিশ সরকার যখন মুসলিম লীগের পাকিস্তানের দাবিকে নীরবে সমর্থন করছিল, তখন একই সরকার কংগ্রেসের উপর ক্ষুব্ধ ছিল এবং তাদের নেতাদের কারাগারে পাঠাচ্ছিল। কংগ্রেসের বড় নেতাদের বিনা উপস্থিতিতে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির প্রচার ছড়িয়ে দেওয়ার জন্য একটি ভালো সুযোগও পেয়েছিল। লীগ নেতারা সকল মুসলমানকে পৃথক দেশের দাবির জন্য তাদের আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছিলেন। বিশেষ করে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, বালুচিস্তান এবং বাংলার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে এই বার্তাটি জনগণের কাছে ছড়িয়ে পড়ে। এরপরে মুসলিম লীগ একটি বিশাল মুসলিম জনগোষ্ঠীর সমর্থন অর্জন করেছিল। গান্ধীজি এখন অনুভব করতে শুরু করেছিলেন যে দেশকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। তিনি এই বিষয়ে চিন্তিত ছিলেন এবং জিন্নাকে এটি বন্ধ করাতে রাজি করাতে চেয়েছিলেন, কিন্তু জিন্না গান্ধীজির দাবিতে রাজি হননি। গান্ধীজি একবার জিন্নাকে এই প্রস্তাবও দিয়েছিলেন যে যদি তিনি দেশ ভাগ করার জন্য তার জেদ ছেড়ে দেন তাহলে তাকে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী করা হবে, কিন্তু জিন্না তার দাবিতে অটল ছিলেন। এরপর 1945 সাল আসে, যেখানে দেশে অশান্তি বাড়তে থাকে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সাথে সাথে বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইতিমধ্যে ব্রিটেনেও ক্ষমতার পরিবর্তন ঘটে এবং ক্লিমেন্ট রিচার্ড অ্যাডলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। এই সময় একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেন ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের পক্ষে উপনিবেশগুলিকেও সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে ভারতে ক্রমবর্ধমান আন্দোলন ব্রিটিশ সরকারের জীবনকে কঠিন করে তুলেছিল। এই রকম পরিস্থিতিতে ব্রিটেন ভারতকে স্বাধীন করতে রাজি হতে বাধ্য হয়েছিল। এরপর ক্লিমেন্ট অ্যাটলি 1946 সালের মার্চ মাসে ভারতের জন্য একটি সংবিধান পরিষদ গঠন এবং সংবিধান প্রণয়নের লক্ষ্যে 3 সদস্যের একটি ক্যাবিনেট মিশন ভারতে পাঠান। এই মিশনের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল যে কার কাছে এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। একদিকে ছিল মুসলিম লীগ যে পাকিস্তানের দাবি করছিল, আর অন্যদিকে ছিল কংগ্রেস যারা সংযুক্ত ভারতের পক্ষে ছিল। 1946 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় ভালো ফলাফল করে এবং মুসলিম আসনে 87% সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই কারণে জিন্না মুসলিমদের সমর্থনের কথা উল্লেখ করে ক্যাবিনেট মিশনের সামনে পাকিস্তানের দাবি জোরালোভাবে উপস্থাপন করেছিলেন। উভয় পক্ষই কোনো একটি বিষয়ে একমত হলেই তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া যেত। এই জন্য সিমলা সম্মেলনে উভয় দলের মধ্যে একটি সমঝোতা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অনেক আলোচনার পরেও কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। এই রকম পরিস্থিতিতে মিশন 1946 সালের মে মাসে তাদের নিজস্ব একটি প্রস্তাব পেশ করে, যাকে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বলা হয়। ক্যাবিনেট মিশন পরিকল্পনার আওতায় ভারতকে বিভাজন ছাড়াই স্বাধীনতা দেওয়ার কথা ছিল। এই পরিকল্পনা অনুসারে প্রদেশগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। গ্রুপ এতে মাদ্রাজ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, বোম্বে এবং উড়িষ্যা অন্তর্ভুক্ত ছিল, যেখানে হিন্দু জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল। অন্যদিকে গ্রুপ বিতে পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বালুচিস্তান অন্তর্ভুক্ত ছিল এবং গ্রুপ সিতে রাখা হয়েছিল
বাংলা এবং আসামকে। গ্রুপ বি এবং গ্রুপ সিতে মুসলিম জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা ছিল। জিন্নাহ, যিনি পাকিস্তানের দাবি থেকে পিছু হটতে প্রস্তুত ছিলেন না, তিনি তাৎক্ষণিকভাবে এই পরিকল্পনায় সম্মত হন। তিনি পাকিস্তানের চেয়েও এই পরিকল্পনায় বেশি সুবিধা দেখতে পান। কিন্তু কংগ্রেস এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে, কারণ কংগ্রেস হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রদেশগুলির গোষ্ঠীকরণ অনুমোদন করেনি। কংগ্রেস এই পরিকল্পনায় পরিবর্তনও চেয়েছিল। অন্যদিকে জিন্নাহ এই পরিকল্পনায় সামান্যতম পরিবর্তন চাননি। এই বিষয়ে উভয় দলের মতবিরোধের কারণে এই পরিকল্পনাও ব্যর্থ হয়। এরপরেও এমন অনেক ঘটনা ঘটে যা দুই দলের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। জিন্নাহ কোনো মূল্যে একটি পৃথক দেশ চেয়েছিলেন, এবং যখন তিনি অনুভব করেছিলেন যে বিষয়টি সহজে সমাধান হবে না, তখন তিনি সমগ্র দেশের মুসলমানদের পাকিস্তানের দাবিতে জোরালোভাবে এগিয়ে আসতে বলেন। জিন্নাহ 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান গঠনের বিষয়ে ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করা। তার ভাষণে তিনি কংগ্রেসকে হুমকি দিয়ে বলেন যে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি তোমরা যুদ্ধ চাও তবে আমরা এর জন্য প্রস্তুত। হয় আমাদের একটি বিভক্ত ভারত হবে, অথবা একটি ধ্বংসপ্রাপ্ত ভারত হবে। এই ভাষণ দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি করবে তার কথা কেউ ঠিক ভাবেনি। মুসলিম লীগের লোকেরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং সমস্ত মুসলমানদের রাস্তায় নেমে আসতে বলেন। যারা বেশি মৌলবাদী ছিল তারা দেশে দাঙ্গা শুরু করে। এটি প্রথমে কলকাতায় শুরু হয়। এই সময় হোসেন সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি মুসলিম লীগের নেতাও ছিলেন। তার অবস্থানের সুযোগ নিয়ে তিনি মুসলিম মৌলবাদীদের কলকাতায় হিন্দুদের হত্যা করার জন্য স্বাধীনতা দিয়েছিলেন। কলকাতায় হিন্দু জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাই মুসলিম লীগ হিন্দুদের হত্যা করে বা তাড়িয়ে দিয়ে কলকাতা খালি করতে চেয়েছিলেন, যাতে কেবল মুসলিম জনসংখ্যা কলকাতায় থাকে এবং কলকাতা পাকিস্তানের অংশ হয়ে যায়। হোসেন সোহরাওয়ার্দী পুলিশের হাতও বেঁধে দিয়েছিলেন, যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে। এরপরে কলকাতা তার ইতিহাসের সবচেয়ে খারাপ দিনটি দেখে। ব্যাপক রক্তপাত হয়। প্রথম দিনেই হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় হিন্দু গোষ্ঠীগুলিও একত্রিত হয়ে প্রতিশোধ নিতে শুরু করে। এতে রক্তপাত দ্বিগুণ হয়ে যায়। মুসলিম লীগ কর্তৃক ছড়িয়ে পড়া এই নিষ্ঠুর ও নির্মম ঘটনাটি দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। পরবর্তী সময়ে এই সহিংসতা নোয়াখালী, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মতো অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। সব জায়গায় হত্যার দৃশ্য দেখা গিয়েছিল। ধর্মের নামে নৃশংস সহিংসতা দেশভাগের দাবিকে আরও জোরদার করেছিল। জওহরলাল নেহরু এবং সর্দার প্যাটেলের মতো কংগ্রেসের বড় বড় নেতারাও অনুভব করতে শুরু করেছিলেন যে এই ধরনের হিংসার চেয়ে দেশকে দুটি ভাগে ভাগ করাই ভালো। ভারতে ক্রমবর্ধমান সহিংসতা এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্যের অভাব দেখে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি খুবই হতাশ হয়ে পড়েন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে 1948 সালের 30শে জুনের মধ্যে সমস্ত ব্রিটিশ ভারত ছেড়ে চলে যাবে এবং তারপরে দেশে যা কিছু ঘটবে তার দায় তাদের উপর বর্তাবে না। লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় হিসেবে পাঠানো হয়েছিল। তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে ভারতের ক্ষমতা ভারতীয়দের হাতে তুলে দেওয়া হোক। মাউন্টব্যাটেন 22শে মার্চ 1947 সালে ভারতে আসেন। 1947 সালে তিনি উভয় পক্ষের কাছে ডিকি বার্ড প্ল্যান নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেন, কিন্তু তারপরে উভয় পক্ষের মধ্যে কোনো ঐকমত্য তৈরি হয়নি। এরপরে লর্ড মাউন্টব্যাটেন একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন, যা জুন 3 প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনা ছিল ভারতের শেষ পরিকল্পনা। এই পরিকল্পনা অনুসারে দেশকে দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত করার কথা ছিল। উভয় দেশকে স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ ও বহিরাগত বিষয়ে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারত। এছাড়াও উভয় দেশকে তাদের নিজস্ব সংবিধান প্রণয়নের অধিকারও দেওয়া হয়েছিল। এই পরিকল্পনা কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই গ্রহণ করেছিল। এই পরিকল্পনাটি ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল, যা ব্রিটিশ সংসদে পাশ হয় এবং 18 জুলাই 1947 সালে রাজকীয় সম্মতি পায়। এই ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর অধীনে পাঞ্জাব এবং বাংলাকে পৃথক করা হয়েছিল। দেশভাগের ফলে পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ ভারতেই রয়ে যায়, আর পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নেয়। এইভাবে সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা এবং সিলেটকে একত্রিত করে পাকিস্তান গঠিত হয়। এছাড়া সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগদানের অথবা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়েছিল। ক্ষমতা হস্তান্তরের তারিখ নির্ধারণ করা হয়েছিল 15ই আগস্ট 1947 সাল, যেদিন ভারত ও পাকিস্তান উভয়ের স্বাধীনতা পাওয়ার কথা ছিল। কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের পক্ষে একই দিনে দুটি ভিন্ন স্থানে গিয়ে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব ছিল না।
তাই 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং পরের দিন অর্থাৎ 15ই আগস্ট ভারত স্বাধীনতা পায়। কিন্তু এই সময় সবচেয়ে বড় বিষয় ছিল যে দেশ দুটি ভাগে বিভক্ত হলেও ব্রিটিশরা স্বাধীনতার দিন পর্যন্ত কোন দেশের সীমানা কোথায় তা ঠিকভাবে জানায়নি। আসলে 1947 সালের জুন মাসে সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে একটি সীমানা কমিশন গঠন করা হয়েছিল। র্যাডক্লিফের আগে ভারত ভ্রমণ করেননি এবং ভারতীয় সংস্কৃতি ও ভূগোল সম্পর্কে তার বিশেষ কোনো জ্ঞানও ছিল না। তবু মাত্র 5 সপ্তাহের মধ্যে তিনি ব্রিটিশ ভারতের কাগজের মানচিত্রে একটি রেখা টেনে দেশটিকে দুটি ভাগে ভাগ করেছিলেন। 1947 সালের 17ই আগস্ট ভারত ও পাকিস্তানকে পৃথককারী সীমানা রেখা ঘোষণা করা হয়, যাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। র্যাডক্লিফ লাইনের অধীনে ভারতকে 3টি ভাগে ভাগ করা হয়: পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত। এই সময় যোগাযোগের মাধ্যম ততটা উন্নত ছিল না যে সঠিক সীমানা সহজেই জনগণকে জানানো যেত, তাই এটি একটি বড় সমস্যার পরিবেশ তৈরি করে। এক মুহূর্তে লক্ষ লক্ষ বাড়ি অন্য দেশের সীমান্তের ভিতরে চলে যায়। পাকিস্তান থেকে হিন্দু এবং শিখরা তাদের বাড়িঘর, জমি, ব্যবসা ছেড়ে ভারতে চলে যায়। একই সময় লক্ষ লক্ষ মুসলমানও সবকিছু গুছিয়ে ভারত থেকে পাকিস্তানে যেতে শুরু করে। কিন্তু মানুষের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তার মৃত্যুর নদীর মতো ছিল, কারণ সর্বত্র বিশৃঙ্খলার দৃশ্য ছিল। সহিংসতা এবং রক্তপাত এক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই দেশভাগের ফলে হাজার বা কেবল 10,000 নয়, বরং লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। অন্যদিকে গৃহহীনদের সঠিক কোনো হিসাবও ছিল না। যখন দেশে স্বাধীনতা উদযাপন করা উচিত ছিল, তখন দেশ লক্ষ লক্ষ মানুষের রক্ত এবং কোটি কোটি মানুষের বেদনায় কাতর অবস্থায় কাঁদছিল। দেশভাগের এই ক্ষত এমনই ছিল যে 7 দশকের বেশি সময় পরেও আজ পর্যন্ত তার নিরাময় হয়নি। কিন্তু স্বাধীনতার সময় ভারতের নেতারাও সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তারা পাকিস্তানকে ভারত থেকে আলাদা হতে দেখেছিলেন, কিন্তু এখনও 500টিরও বেশি দেশীয় রাজ্য ছিল, যাদেরকে ভারত ও পাকিস্তানের মধ্যে একটিকে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। দেশের ইতিহাসে এই স্বাধীন দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই দেশীয় রাজ্যগুলির মধ্যে কিছু দেশীয় রাজ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং যদি তারা পাকিস্তানে চলে যেত তাহলে ভারত অসম্পূর্ণ থাকত। এমন পরিস্থিতিতে সর্দার বল্লভভাই প্যাটেল মাসের পর মাস ধরে দেশের সমস্ত রাজ্য ভ্রমণ করেছিলেন এবং সেগুলিকে ভারতের সাথে একীভূত করার চেষ্টা করেছিলেন। তার কূটনীতি এবং বিশ্বাসের কারণে বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের অংশ হয়ে যায়, কিন্তু হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে অনেক সমস্যা দেখা দিয়েছিল। পাকিস্তান এই রাজ্যগুলিকে শকুনের মতো নজরে রাখছিল। সেই সময় জম্মু ও কাশ্মীরের লাগাম ছিল মহারাজা হরি সিংয়ের হাতে। তিনি প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু যখন পাকিস্তানি সেনাবাহিনী জোর করে জম্মু কাশ্মীর দখল করার জন্য আক্রমণ করে, তখন জম্মু কাশ্মীর কিছু শর্ত দিয়ে ভারতে যোগ দেয়। সেই সময় জুনাগড় পাকিস্তানে যোগ দিতে প্রস্তুত ছিল, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল হিন্দু, যারা ভারতে থাকতে চেয়েছিল। এরকম সময় সর্দার বল্লভভাই প্যাটেল এখানে সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন, যার ফলে জুনাগড় ভারতে যোগদান করে। হায়দ্রাবাদের নিজাম যখনই অহংকার দেখিয়েছিলেন, তখনই বল্লভভাই প্যাটেল এখানেও তার বুদ্ধিমত্তা দেখিয়েছিলেন এবং সামরিক সহায়তায় হায়দ্রাবাদকে ভারতের সাথে একীভূত করেছিলেন। এরপর মণিপুর, ভোপাল এবং সিকিমও স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে মণিপুর এবং ভোপাল 1949 সালে ভারতে যোগদান করে এবং সিকিম 1975 সালে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে একীভূত হয়, এবং এইভাবে আজকের ভারতের মানচিত্র সম্পূর্ণ হয়।